আমাদের যাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে সমস্যা আছে বা আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তেমন একটা অ্যান্সার করতে পারি না, তো আজকে ক্লাসটি করার পর থেকে ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে মোটামুটি সমস্যা দূর হয়ে যাবে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্স কি বা কাকে বোঝায় বা এমনটা আমাদের কিভাবে করতে হয়, তো মাথায় রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স বলতে বোঝায় একটা বাক্য বা সেন্টেন্সকে অর্ধেক দেওয়া থাকে বা অর্ধ সম্পূর্ণ থাকে, আমাদেরকে সেটাকে সম্পূর্ণ করতে হবে। আমাদেরকে একটি ফ্রেজ বা ক্লোজ ব্যবহার করে, ফ্রেজ বা ক্লোজ একটি মাত্র শব্দ ব্যবহার করে সম্পূর্ণ করা যাবে না, একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, নয়তো বা ক্লোজ। ফ্রেজ বলতে কি, কয়েকটা শব্দ মানে গ্রুপ অফ ওয়ার্ডসকে ফ্রেজ বলা হয়, মানে কয়েকটা শব্দ ব্যবহার করে। নতুবা ক্লোজ বলতে বোঝানো হয় সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে এবং আদার্স ওয়ার্ড লাগবে। তো এই ফ্রেজ অথবা ক্লোজ ব্যবহার করে সম্পূর্ণ করতে হবে। একটি মাত্র ওয়ার্ড দ্বারা কমপ্লিটিং সেন্টেন্সে আমাদেরকে সম্পূর্ণ করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা এর কিছু নির্দিষ্ট নিয়ম শিখে নিব। আমাদের যে প্রথম নিয়মটা আছে রুল 1, ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইমের পরের অংশ সম্পূর্ণ করার নিয়মটা কি? আমরা দুইটা নিয়ম পাচ্ছি। একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে এবং আদার্স ওয়ার্ড থাকবে। এবং আরেকটি নিয়ম হচ্ছে আমাদের ফর পার্সোনাল অবজেক্ট, তারপরে 2 + V1 + আদার্স। তো এখানে পার্সোনাল অবজেক্ট বলতে আমরা কি বুঝতেছি? তো যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, তারপরে উই এর অবজেক্ট হচ্ছে আস, তারপরে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, সি থেকে হার হয়, তারপরে হি থেকে হিম হয়, দে থেকে দেম হয়। তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদের পার্সোনাল অবজেক্ট বলা হয়, যেমন মি, আস, ইউ, হার, হিম অথবা দেম। এছাড়াও আমরা এখানে যে কোনো নাউনও ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো ইট ইজ হাই টাইমের পরের অংশ সম্পূর্ণ করার নিয়ম দুইটা পাচ্ছি আমরা, সাবজেক্ট, ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপর আদার্স, নয়তোবা ফর ব্যবহার করব পার্সোনাল অবজেক্ট 2 + V1 + আদার্স। ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে ইহাই বা এটাই উপযুক্ত সময়, মানে কোনো কিছু করার জন্য এটাই উপযুক্ত সময়। তো আমাদের প্রথম যে উদাহরণটা আছে, তো উদাহরণে বলা আছে ইট ইজ হাই টাইম, তারপরে গ্যাপ। আমরা যে কোনো কিছু এখানে লিখে দিতে পারি, একটা সাবজেক্ট ব্যবহার করব, প্রথমে রুলটা অ্যাপ্লাই করে আমরা সাবজেক্ট ব্যবহার করব, V2 ব্যবহার করব, আদার্স ব্যবহার করব, মানে যে কোনো কিছু আমাদের ইচ্ছা মতো আমরা, কারণ এখানে কোনো ক্লু উল্লেখ করে নাই যে কি বিষয়ে লিখতে হবে, শুধু বলা আছে ইহাই উপযুক্ত সময়। তাহলে আমরা নিজের ইচ্ছা মতো যদি বলি এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার, তো আমরা বলতে পারবো উই, মানে আমাদের সাবজেক্ট আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারতেছি এখানে, কারণ হচ্ছে এখানে কোনো ক্লু ব্যবহার করা নাই, সাবজেক্ট ব্যবহার করলাম। পড়াশোনা করা বলতে বোঝানো হয় স্টাডি। তো আমাদের এখানে পাস্ট ফর্ম লিখতে হবে। তো স্টাডির পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড, আমরা পাস্ট ফর্ম লিখে ফেলবো এখানে। এবং এখানে লিখলাম আমরা যে গুরুত্ব সহকারে, সিরিয়াসলি। এখানে অন্য যে কোনো কিছু লেখা যাইতো, এটাই উপযুক্ত সময় আমাদের পিকনিকে যাওয়ার, এটাই উপযুক্ত সময় আমাদের সময়ের যথাযথ ব্যবহার করার, যে কোনো কিছু লেখা যাবে এখানে, যেহেতু কোনো ক্লু ব্যবহার করা নাই। মানে এক কথায় আমাদেরকে এই রুলটা ফলো করে অর্থ সম্পূর্ণ যে কোনো বাক্য আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা ব্যবহার করলাম ইট ইজ হাই টাইম উই স্টাডিড সিরিয়াসলি, মানে এটাই উপযুক্ত সময় আমাদের সিরিয়াসলি বা গুরুত্ব সহকারে পড়াশোনা করার। তারপরে দেখি আমাদের এখানে একটা ক্লু উল্লেখ করা আছে যে করাপশন মানে দুর্নীতি ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং বলতে বৃদ্ধি পাইতেছে, র্যাপিডলি বলতে দ্রুত গতিতে, মানে খুব তাড়াতাড়ি। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। যখন এইভাবে ক্লু উল্লেখ করে দেওয়া থাকবে আমাদেরকে অবশ্যই এই ক্লু সম্পর্কে লিখতে হবে। তো আমরা এখানে যখন এভাবে কোনো মানে ফাঁকা থাকবে ইট ইজ হাই টাইমের পরে সম্পূর্ণ, আমরা দুইটার মধ্যে যে কোনো একটা, তবে আমাদের সবচেয়ে মানে ব্যবহারযোগ্য হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার্স, তো সেটাই আমরা ব্যবহার করব। তো এটাই উপযুক্ত সময়, করাপশন বাড়তেছে, এটাই উপযুক্ত সময় কি হওয়ার, আমাদের সচেতন হওয়ার, নয়তোবা আমাদের এটাকে বন্ধ করার, এই টাইপের যে কোনো কিছু। তো আমরা সাবজেক্ট নিলাম উই, মানে আমরাই তো বন্ধ করব, তাই সাবজেক্ট হিসেবে উই নিলাম। তারপরে বন্ধ করার ইংরেজি কি? স্টপড। এখানে পাস্ট ফর্ম লিখতে হবে স্টপড, পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। উই স্টপড ইট। ইট বলতে করাপশনকে বোঝানো হচ্ছে, প্রোনাউন আমরা ব্যবহার করে ফেললাম, উই স্টপ ইট। আমরা এখানে লিখতে পারতাম যে আমাদের সচেতন হওয়ার বা অন্য যে কোনো কিছু লিখতে পারতাম, তো আমরা এখানে ব্যবহার করলাম যে উই স্টপড ইট, এটাকে বন্ধ করার। আচ্ছা, এবার বলা আছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। ক্যাটস অ্যান্ড ডগ বলতে বোঝানো হচ্ছে মুষলধারে, ইন আউটসাইড। এটা একটা আইডোম্যান ফ্রেজ থেকে আমাদের ক্যাটস অ্যান্ড ডগ বলতে বোঝায় মুষলধারে। তো এখানে ইন আউটসাইড বলতে বাহিরে, আউটসাইড বলতে কি? বাহিরে। বলা হয়েছে যে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় কি করার? আমরা কি বলবো? বাসায় থাকার, বাড়িতে অবস্থান করার। তাহলে কাদের? সাবজেক্ট হিসেবে নিলাম আমরা উই। উই অবস্থান করার ইংরেজি কি? স্টে, এর সঙ্গে ইডি যোগ করে দিব, উই স্টেড, মানে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং তারপরে কোথায়? হোম। তার পূর্বে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি অ্যাট। হ্যাঁ, তাহলে কি ব্যবহার করব? উই স্টেড
অ্যাট হোম, ইহাই উপযুক্ত সময় আমাদের বাড়িতে অবস্থান করার। তো এই ছিল আমাদের ইট ইজ হাই টাইমের পর এই ফার্স্ট যে রুলসটা ছিল এটা অ্যাপ্লাই করে সম্পূর্ণ করার। এবার আমাদের দ্বিতীয় যে নিয়মটা ফলো করি আমরা, যদি কখনো দেওয়া থাকে যে এখানেই দেওয়া থাকলো, আমরা মনে করে নিলাম যে এখানেই আমাদের দেওয়া আছে, তো এখানে সম্পূর্ণ করতে হবে। আমাদের এখানে ফর পর্যন্ত দেওয়াই আছে, মনে করলাম প্রশ্নে ফর পর্যন্ত দেওয়াই আছে, তখন কিন্তু আমরা এইটা অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমাদেরকে এটাই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা খেয়াল করবো যে ফরের পর পার্সোনাল অবজেক্ট বসবে, মানে কোনগুলো, ওই মি, আস, ইউ, নয়তো হিম, এই টাইপের গুলো। তাহলে ইট ইজ হাই টাইম মানে মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদেরই তো বাইরে যাওয়ার মানে বাইরে বাসায় থাকার জন্য উপযুক্ত সময়, তাহলে আমরা আস ব্যবহার করবো পার্সোনাল অবজেক্ট হিসেবে। তাহলে আমরা ব্যবহার করবো এখানে আস, ফর আস পার্সোনাল অবজেক্ট নিলাম একটা, নেওয়ার পর তারপরে কি বলা হয়েছে, 2 + V1 + আদার্স, 2 নিব একটা, 2 নেওয়ার পর ইনফিনিটিভ আসবে ওই জায়গায়, 2 নেওয়ার পর এবার আমরা কি করব, ভার্ব 1 ব্যবহার করব, কি করার, বাসায় থাকার বা অবস্থান করার। আমরা ভার্বটা কি ব্যবহার করেছিলাম, স্টে, তাহলে স্টে ব্যবহার করলাম, স্টে, তারপরে অ্যাট হোম, মানে বাকি বিষয়গুলো একই, শুধু এখানে সাবজেক্ট দ্বারা শুরু করা যাবে না, পার্সোনাল অবজেক্ট দিতে হবে, দেওয়ার পর 2 ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব 1 + আদার্স বিষয়টুকু লিখতে হবে। তো এই ছিল আমাদের ইট ইজ হাই টাইম থেকে যে কোনো বিষয় সম্পর্কে আসুক না কেন আমরা সুন্দরভাবে এই রুলস দুটো ফলো করে ব্যবহার করতে পারবো। আরও একটা আমাদের ইনফর্মাল রুলস আছে 2 + V1, অনেক শিক্ষকের দ্বারা এটা অ্যাকসেপ্টেড হয় না, তাই আমরা সবসময় এই দুটো রুলস থেকে ব্যবহার করব, তাহলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ইট ইজ হাই টাইম এর রুলস। আমাদের দ্বিতীয় রুল হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, মানে প্রথমত সাবজেক্ট ভার্ব এবং আদার্সের পর, মানে সাবজেক্ট ভার্ব আদার্স বলতে একটা ক্লোজ, সম্পূর্ণ একটা ক্লোজ থাকবে, ফার্স্ট একটা ক্লোজ থাকবে, এই ক্লোজের পর যখন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এদের মানে হচ্ছে যাতে, এদের বাংলা অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে। আচ্ছা, তো এই যে এখানে আমাদের এই ক্লোজটার পর যদি থাকে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তাহলে আমাদের পরের অংশটুকু সম্পূর্ণ করার নিয়ম কি, তখন আমরা এই নিয়মটা ফলো করবো যে সাবজেক্ট নিব, মডেল ভার্ব ব্যবহার করব, মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, উইল, মে অথবা কুড, উড, মাইট। তো এখানে যে ভার্বটা দেখা যাচ্ছে, এই ভার্বটা যদি আমাদের মানে এই ভার্বটাকে যদি আমরা, এই যে ভার্বটা ফার্স্ট যে ক্লোজ পাচ্ছি, এই ভার্বটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে পাই তাহলে আমরা এই মডেল ভার্বগুলো ইউজ করব, আর এই ভার্বটাকে যদি আমরা পাস্ট টেন্সে পাই তাহলে আমরা এই মডেল ভার্বগুলো ইউজ করব। তারপর এখানে ভার্বের আমরা 1 নম্বর ফর্ম ইউজ করব বা বেস ফর্ম ইউজ করব, তারপরে আদার্স ওয়ার্ড ব্যবহার করব। মনে রাখবো আমরা এখানে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, এখানে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব সব সময়ের জন্য। আচ্ছা, তারপরে আদার্স ওয়ার্ড। তো আমরা দেখে নেই উদাহরণগুলো আমাদের, তাহলে মাথায় রাখতে হবে সো দ্যাট মানে হচ্ছে যাতে, এবং ইন অর্ডার দ্যাট মানে ওই একই অর্থ বুঝাবে, দুটোর মানে বুঝাবে হচ্ছে যাতে। আচ্ছা, তো দেখে নেই আমরা, এখানে বলা আছে যে উই স্টাডি সিরিয়াসলি সো দ্যাট, মানে স্টাডি মানে কি করা, অধ্যয়ন করা, সিরিয়াসলি মানে কি, গুরুত্ব সহকারে। তো আমরা স্টাডি করি সিরিয়াসলি, কোন কারণে, যাতে কি হয়, মানে আমাদের এই কাজটা করার ফলে কি হবে সেটাই আমরা এখানে লিখব। মানে এক কথায় যে পূর্বে যে ক্লোজটা দেওয়া থাকবে, এই কাজটা করলে কি হবে সেই একটা কথা আমরা তৈরি করব, মেকিং করার পর বা তৈরি করার পর আমরা সেটা এখানে লিখে দিব যে কি হবে। এখানে বলা আছে যে উই স্টাডি সিরিয়াসলি সো দ্যাট, মানে আমরা গুরুত্ব সহকারে পড়ালেখা করি যাতে কি হবে, আমরা ভালো রেজাল্ট করতে পারি, ভালো ফলাফল করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, যাতে উই ক্যান, এখানে যে সাবজেক্ট আছে ওটাই ব্যবহার করলাম, উই ক্যান বলতে এখানে যেহেতু এই যে স্টাডি যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম আছে, মানে প্রেজেন্ট টেন্স আছে এখানে, তাই আমরা কিন্তু এখানে ব্যবহার করতেছি এই মডেল ভার্বগুলো, ক্যান, উইল, মে, বা অন্য মডেল ভার্ব ব্যবহার করা যাবে। তো এইগুলোই সবচেয়ে বেশি সুইটেবল বা ব্যবহারযোগ্য এইগুলাই। তো ক্যান মানে কি বুঝায়, পারা, বলতে কে পারে, আমরা পারি, উই ক্যান। এখানে আমরা যদি উইল ব্যবহার করতাম তারপর কিন্তু হবে, মানে বিষয়টা তখন আমরা ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। উই ক্যান মেক মানে তৈরি করা, মেকা আমরা ব্যবহার করলাম গুড, এবং শেষে ব্যবহার করলাম আমরা এখানে ব্যবহার করলাম গুড রেজাল্ট। তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল উই ক্যান মেক আ গুড রেজাল্ট, যাতে আমরা একটা ভালো রেজাল্ট বা ফলাফল করতে পারি। তার মানে আমাদের এই সো দ্যাটের পরে ব্যবহার করলাম, আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, মডেল ভার্ব প্রেজেন্ট থাকার কারণে এগুলো ব্যবহার করলাম, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম এবং আদার্স ওয়ার্ড ব্যবহার করলাম। তো তাহলে সম্পূর্ণ হয়ে গেল সো দ্যাটের পরের অংশ। এবার আমরা পরেরটুকু দেখি, পরে যে সেন্টেন্স আছে বলা আছে দ্য ম্যান টুক, টেকের পাস ফর্ম, মূলত টেক হচ্ছে আমাদের বেস ফর্ম বা V1, এর পাস ফর্ম হচ্ছে টুক, মানে আমাদের এখন কিন্তু আমরা যে ক্লোজটা পাচ্ছি এই ক্লোজটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদেরকে ফলো করতে হবে
এখানে মডেল ভার্বের যে পাস্ট ফর্মগুলো আছে এইগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো বলা আছে যে দ্য ম্যান টুক মেডিসিন ডেইলি। ডেইলি বলতে নিয়মিত। মানুষ টেক মানে কি, কোনো কিছু নেওয়া বা লওয়াকে বোঝায়, তাই না? তো মানুষ, দ্য ম্যান মানে লোকটি কি করতো, নিত। মেডিসিন বলতে ওষুধ নিত ডেইলি, ইন অর্ডার দ্যাট মানে যাতে কি হয়, যাতে সে রিলিফ বা পরিত্রাণ পাইতে পারে, যে রোগ থেকে মুক্তি পাইতে পারে। রোগের ইংরেজি কি, ডিজিজ। রোগ ব্যাধি ইংরেজি হচ্ছে ডিজিজ, আর আমরা মুক্তি বা পরিত্রাণ পাওয়ার ইংরেজি হচ্ছে রিলিফ। রিলিফ মানে পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া। গেট রিড অফও আমরা ব্যবহার করতে পারি, যে গেট রিড অফ মানেও কিন্তু কোনো কিছু থেকে পরিত্রাণ বা মুক্ত পাওয়া। তো আমরা এখানে রিলিফটা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যাতে এই লোকটাই, কিন্তু এই সাবজেক্টই ব্যবহার করব, হি ব্যবহার করলাম, প্রোনাউন হি। পাস্ট টেন্স থাকার কারণে আমরা কুড, পারে পারতো, আমরা কুড ব্যবহার করলাম, হি কুড। প্রেজেন্ট থাকলে আমরা এগুলো ব্যবহার করতাম, ক্যান উইল মে। পাস্টের কারণে আমরা কুড ব্যবহার করতেছি, হি কুড রিলিভ কোথা থেকে, রিলিভ ফ্রম ডিজিজ বলতে কি আমাদের রোগ ব্যাধি থেকে মুক্তি পায়। ঠিক আছে, তাহলে আমরা ব্যবহার করলাম দ্য ম্যান টুক মেডিসিন ডেইলি ইন অর্ডার দ্যাট, মানে মানুষটি নিয়মিত বা লোকটি নিয়মিত মেডিসিন নিত যাতে হি কুড সে পারতো, কি করতে পারতো, রিলিফ বা পরিত্রাণ করতে পারতো ফ্রম ডিজিজ রোগ ব্যাধি থেকে। আচ্ছা, এবার বলা আছে উই শুড প্লান্ট ট্রিজ। এখানে বলা আছে উই শুড প্লান্ট ট্রিজ সো দ্যাট, মানে উই শুড প্লান্ট ট্রিজ সো দ্যাট মানে আমাদের উচিত গাছপালাকে কি করা, গাছপালা রোপণ করা। প্লান্ট মানে কি করা, রোপণ করা। সো দ্যাট মানে কি, যাতে। আমাদের উচিত গাছপালা রোপণ করা যাতে কি হইতে পারে, যে কোনো বিষয় লিখতে পারবো। এবার মনে হতে পারে কোন টেন্সে লিখবো, অবশ্যই শুড দ্বারা উচিতকে প্রেজেন্ট ফর্মকেই বুঝাবে, মানে এটা কিন্তু পাস্টকে বুঝাবে না, আমরা প্রেজেন্টকেই বুঝাবে, যে আমাদের এটা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই বুঝাবে, যে উই শুড প্লান্ট ট্রিজ সো দ্যাট, আমাদের উচিত গাছপালা রোপণ করা যাতে আমরা কি, প্রেজেন্ট টেন্সের কারণে আমরা এগুলো ব্যবহার করব, যাতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি, এটাই বলবো। তো আমরা এইভাবে সেন্টেন্সটা তৈরি করে নিব। তাহলে কি লিখবো আমরা, যাতে উই ক্যান বলতে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম, কারণ প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। উই ক্যান আমরা লিখে ফেলবো যে উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা লিখব উই ক্যান সেভ আওয়ার, লিখে ফেলবো আমরা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে বোঝানো হচ্ছে পরিবেশকে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, মানে যাতে আমরা আমাদের পরিবেশকে কি করতে পারি, রক্ষা করতে পারি। তাহলে আমরা এই সো দ্যাটের পরে কিভাবে সম্পূর্ণ করতেছি সুন্দরভাবে দেখে নিচ্ছি। কিন্তু এরপরে বলা আছে মাই প্যারেন্টস সেন্ট মি, মানে আমার পিতামাতা আমাকে পাঠিয়েছিল ইন টাউন। টাউন বলতে বোঝানো হচ্ছে কি, শহর অঞ্চলকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ভার্বটা দেখবো আমরা, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু নর্মালি সেন্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর ভি2 হচ্ছে সেন্ট, মানে পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু সেন্ট। তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে, আমরা ব্যবহার করব এই যে মডেল যে ভার্বগুলো আছে এইগুলো। হ্যাঁ, তাহলে বলা আছে মাই প্যারেন্টস সেন্ট মি ইন টাউন, আমার পিতামাতা আমাকে পাঠিয়েছিল, শহরে পাঠিয়েছিল, যাতে কি হয়, যাতে আমি উচ্চ শিক্ষিত হইতে পারি। এটা বলা যায় না, যাতে উচ্চ শিক্ষিত হইতে পারি, কে, আমি, যাতে এখানে পাস্ট ফর্ম আছে তাই আমরা ক্যানই ব্যবহার করলাম, ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করব আমরা, যাতে আই কুড হওয়ার ইংরেজি, কোনো কিছু হওয়ার ইংরেজি বি বুঝায়, আই কুড বি। এখানে কিন্তু বেস ফর্ম লিখতে হয়, অবশ্যই আমি যার এগুলো লেখা যাবে না, বেস ফর্ম লিখতে হবে। আই কুড বি হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, লিখলাম হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত হইতে পারি, যাতে কি হইতে পারি, উচ্চ শিক্ষিত হইতে পারি। তাহলে আমাদের সম্পূর্ণ হয়ে গেল। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে কিভাবে সম্পূর্ণ করতে হয় সুন্দরভাবে দেখলেই আমরা বুঝে নেব। অবশ্যই টেন্সগুলোকে মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের ফার্স্ট ক্লোজের পর সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরের অংশ কিভাবে সম্পূর্ণ করা যায়। আমরা 3 নম্বর রুলে শিখব, যখন সাবজেক্ট ভার্ব প্লাস সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকবে, মানে ফার্স্ট ক্লোজে থাকবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো থাকবে, তারপরে অ্যাডজেক্টিভের পরে দ্যাট থাকবে, মানে এক কথায় সো ডট ডট দ্যাট আমরা যেটাকে বুঝে থাকি, যে সো ডট ডট দ্যাট বলি। এর পরের অংশটুকু সম্পূর্ণ করার নিয়ম কিভাবে, বা হাউ ক্যান উই কমপ্লিট দ্য রেস্ট পার্ট অফ সো ডট ডট দ্যাট, মানে সো ডট ডট দ্যাটের পরের অংশটুকু আমরা কিভাবে সম্পূর্ণ করব।
তো খেয়াল করি আমরা এখানে ব্যবহার করব সাবজেক্ট, ঠিক একইভাবে একটু আগে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের যে স্ট্রাকচারটা ফলো করলাম ওই সেম স্ট্রাকচার হবে এখানে, মানে একই হবে, শুধু এখানে নেগেটিভ অর্থ বোঝায় বেশি বা বুঝাবে, তাই এখানে একটা নট যুক্ত করে দিবে। মনে রাখতে হবে এটা নেগেটিভ অর্থ বুঝাইতে ব্যবহার হয়ে থাকে। তো এখানে ব্যবহার করবো আমরা ক্যান, উইল, মে প্রেজেন্ট টেন্সের জন্য সাবজেক্ট নিব একটা, মানে পরের ক্লোজটা যেভাবে সম্পূর্ণ করতে হবে সাবজেক্ট নিব একটা, এবং ক্যান, উইল, মে ব্যবহার করবো প্রেজেন্ট টেন্সের জন্য, আর একইভাবে পাস্ট টেন্সের জন্য। মানে আমাদের এখানে এই যে ভার্বটা আছে এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সকে বোঝায় তাহলে এইগুলো ব্যবহার হবে, যদি পাস্ট টেন্সকে বোঝায় তাহলে এইগুলো ব্যবহার হবে আমাদের। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। তারপরে আমরা নট, নেগেটিভের কারণে নট ব্যবহার করবো, এবং V1 প্লাস আদার্স। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। V1 বলতে ভার্বের বেস ফর্ম বোঝানো হচ্ছে। এখানে প্রথম সেন্টেন্সটা বলা আছে দ্য বয় ইজ সো। সো বলতে বোঝায় কি আসলে? সো মানে বোঝায় এতই, আর দ্যাট মানে বোঝায় হচ্ছে যে। হ্যাঁ, সো মানে এতই, দ্যাট মানে যে। আর এখানে অ্যারোগেন্ট মানে কি মনে রাখতে হবে? সো মানে এতই, দ্যাট মানে যে। আর অ্যারোগেন্ট এখানে এই যে এতই যে এটা বারবার কিন্তু একই অর্থ থাকবে, প্রত্যেকবারই এই একই অর্থ থাকবে। আর এখানে এই যে অ্যাডজেটিভের অর্থ কিন্তু যে ওয়ার্ড দেওয়া থাকবে সেই অনুসারেই হবে। অ্যারোগেন্ট বলতে বোঝায় হিংসুক, বা দেখা যাচ্ছে মানে হিংসুটে হয় যখন তাকে বলা হয়, বা অহংকারী বলা হয়। কিন্তু মানে অহংকারী মানে হচ্ছে অহংকার বেশি থাকলে আমাদের যেটা বলে থাকি আমরা অ্যারোগেন্ট বলে থাকি। হ্যাঁ, অহংকারী বলে থাকি আমরা। তো এটা হিংসুক টাইপেরও ব্যবহার করা যায়। তো আমরা এখানে এটাকে অ্যারোগেন্ট বলতে বোঝাবো অহংকারী। হ্যাঁ, তো দ্য বয় ইজ সো অ্যারোগেন্ট দ্যাট মানে ছেলেটি হয় এতই, এখানে কোন টেন্স আছে? এখানে প্রেজেন্ট টেন্স আছে, এটা মাথায় রাখবো। তাহলে এই ভার্বগুলো ব্যবহার হবে। এতই অহংকারী যে সে কাউকে মূল্য দেয় না। মূল্য দেওয়ার ইংরেজি কি? ভ্যালু মানে মূল্য, ভ্যালু মানে মূল্য। আবার ওইটা আমার ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি, মানে V1 হিসেবেও ব্যবহার করতে পারি। ভ্যালু মানে মূল্য দেওয়া। হ্যাঁ, অথবা সে কাউকে সম্মান করে না, মানে সে কাউকেই সম্মান করে না, বা কোনো ব্যক্তিকে সে সম্মান করে না, বা অন্যদেরকে সে সম্মান করে না, আমরা বলতে পারি সেটা। তাহলে আমরা বলতে পারি এখানে হি সাবজেক্ট হিসেবে নিব। হি এখানে পারে না, যদি সম্মান করতে পারে না বলি তাহলে আমরা ক্যান ব্যবহার করবো। আর যদি বলি সম্মান করে না, মানে পারা কথাটা যদি ব্যবহার না করি তাহলে আমরা ব্যবহার করবো উইল। তাহলে আমরা ব্যবহার করি উইল। হি উইল নট, হি উইল নট রিসপেক্ট, হি উইল নট রিসপেক্ট। তারপরে আমরা ব্যবহার করে দিলাম এখানে যে হি উইল নট রিসপেক্ট আদার্স, বা অন্যদেরকে। আদার্স যারা বুঝাচ্ছে অন্যদেরকে, সে অন্যদেরকে কি করে না? সম্মান করে না। সে এতই অহংকারী যে অন্যদেরকে সম্মান করে না। আচ্ছা, এবার বলা আছে দ্য হিল। হিল বলতে কি? পাহাড়কে বোঝানো হয়। ওয়াজ সো হাই মানে এতই উঁচু, মানে ছিল। এখানে দেখি আমরা কিন্তু যে ভার্বটা ছিল আমাদের পাস্ট টেন্স। সো হাই ফর আস মানে আমাদের জন্য বলা আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেটিভের পর এখানে ফর প্লাস পার্সোনাল অবজেক্ট কিংবা নাউন কিন্তু সচরাচর পাওয়া যায়। তো তারপরে দ্যাট পাওয়া যাবে। আর যদি দ্যাটটা দেওয়া না থাকে আমাদেরকে দ্যাটটা ব্যবহার করে তারপরে কিন্তু এই কথাগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে কি আছে? দ্য হিল ওয়াজ সো হাই ফর আস দ্যাট মানে পাহাড়টি আমাদের জন্য এতই উঁচু ছিল যে আমরা কি করতে পারবো না? চূড়ায় পৌঁছাইতে পারবো না, অথবা আমরা চড়তে পারবো না বা উঠতে পারবো না। তো নিচ থেকে উপরে খাড়াভাবে ওঠার ইংরেজি মূলত বলা হয় ক্লাইম্ব। ক্লাইম্ব আপ, ক্লাইম্ব আপ মানে হচ্ছে উপরের দিকে ওঠা। ঠিক আছে কি? মানে ক্লাইম্ব আপ আমরা ব্যবহার করব। তাহলে এখানে তার মানে কি লিখবো? উই। এবার কিন্তু এখানে পাস্ট টেন্স ছিল, তাই এবার আমরা পারি নাই ব্যবহার করব। উই কুড নট, উই কুড নট ক্লাইম্ব আপ। এতটুকু পর্যন্ত লিখে দিলাম যে উই কুড নট ক্লাইম্ব আপ মানে আমরা উপরে উঠতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলা আছে দ্য গ্রেপস। গ্রেপস বলতে আঙ্গুরকে বোঝানো, আঙ্গুর যে ফল আছে। দ্য গ্রেপস আর সো শোর, শোর বলতে টক। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু আর আছে মানে আমাদের প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা কিন্তু এবার ব্যবহার করব ক্যান অথবা উইল ব্যবহার করব বা মে ব্যবহার করব। দ্য গ্রেপস আর সো শোর দ্যাট মানে আঙ্গুর ফলগুলো এতই টক যে আমরা কি করতে পারি না? খাইতে পারি না। তাহলে কি হবে? উই ক্যান নট টেক অথবা ইট আমরা ব্যবহার করতে পারি। উই ক্যান নট ইট দিস, এগুলোকে দিস প্লুরাল লিখতে হবে। উই ক্যান নট ইট দিস, TICAC এটা প্লুরাল যদি আমরা লিখতে পারি, অথবা প্লুরাল এভাবে লিখতে পারি আমরা। এগুলো যদি না বলে তাদেরকে, তাহলে আমরা দেমও ব্যবহার করতে পারি। উই ক্যান নট ইট দেম ব্যবহার করতে পারতাম। তো যাই হোক, তাহলে এখানে বলা আছে দ্য গ্রেপস আর সো শোর দ্যাট উই ক্যান নট ইট দিস। যদি একটা বুঝি তো আমরা কিন্তু ইট লিখতাম, যেহেতু প্লুরাল আছে হয় আমাদেরকে দেম লিখতে হবে, নয়তোবা দিস দিয়ে এগুলো মানে এগুলোকে আমরা দিসের প্লুরাল হচ্ছে দিস, TICAC। আচ্ছা, তো এই ছিল আমাদের
সো দ্যাটের পরের অংশ, সো ডট ডট দ্যাটের পরের অংশ কিভাবে সম্পূর্ণ করা যায়।